নমস্কার বন্ধুরা, আমি আছি কাজল তোমাদের সাথে ফ্রি ভোকালিস্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে গল্পটি পাঠ করে শোনাতে যাচ্ছি কেনেথ অ্যান্ডারসন রচিত শের খান ও বেট্টা মুঘলমের মানুষ খেকো। এর আগেও কেনেথ অ্যান্ডারসনের আরেকটি গল্প আমি পাঠ করেছিলাম, যেটি তোমরা পেয়ে যাবে কেনেথ অ্যান্ডারসন প্লে লিস্টে। আর যদি গল্পগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাকে প্রেরণা যোগাবে আরও নতুন নতুন গল্প শোনানোর। তাহলে বন্ধুরা চলো আজকে শুরু করছি শের খান ও বেট্টা মুঘলমের মানুষ খেকো। অনেক দিন আগের কথা, একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ প্রশাসক, যিনি সে যুগে কালেক্টর হিসেবেই পরিচিত ছিলেন, সালেম জেলার গুথেরিয়ান পর্বতমালার উত্তরে ৩০০ একর অরণ্য সংকুল জমি কিনেছিলেন। আর সেখানে তিনি তৈরি করেছিলেন অবিশ্বাস্য রকমের সুন্দর একটি বাংলো। সম্পূর্ণ পাথর দিয়ে দুর্গের ঢঙে বাড়িটি তৈরি করেছিলেন। ভদ্রলোক যথার্থই অরণ্য প্রেমিক ছিলেন, আর তাই প্রচুর অর্থ ব্যয়ে তিনি সম্পত্তির রক্ষণাবেক্ষণ করতেন। সেই সময় কাঁটা ঝোপ ও ল্যান্টেনা গাছ সবেমাত্র দক্ষিণ ভারতের জঙ্গলগুলোতে মাথা তুলতে শুরু করেছে। তিনি জমি থেকে এইসব গাছ তুলে ফেলার জন্য একদল কুলি নিযুক্ত করেছিলেন। সেই আমল থেকে একটানা বাড়তে বাড়তে এখন ল্যান্টেনা গাছ গোটা দক্ষিণ ভারতের জঙ্গলকে ছেয়ে ফেলেছে। বহু সংরক্ষিত বনাঞ্চলও ঢেকে গেছে এইসব আগাছায়। বন বিভাগ সমেত সরকার বিভিন্ন সময় এইসব আগাছাগুলোকে ধ্বংস করার জন্য বিস্তর চেষ্টা করেছেন এবং এখনও করছেন, কিন্তু বৃথা চেষ্টা। প্রসঙ্গত বলে রাখি, ল্যান্টেনার সতেজ পাতা চামড়ার গায়ে আছড়ে যাওয়া জায়গায় কিংবা ঘায়ের উপর দিলে তা সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। ল্যান্টেনার পাতার রস টিংচার আয়োডিনের মতোই কাজ করে, আর এতে কোনো রকম জ্বালা হয় না। এবার আমরা ওই ব্রিটিশ কালেক্টর ভদ্রলোক ও তার ৩০০ একর জমির গল্পে ফিরে আসি। স্থানীয় উপত্যকার নাম অনুসারে ভদ্রলোক তার এলাকাটার নাম দিয়েছিলেন বেট্টা মুঘলম এস্টেট, আর তার পাথরে তৈরি বাড়িটির নাম দিয়েছিলেন জংলি দুর্গ। সর্বগ্রাসী ল্যান্টেনার হাত থেকে মুক্তি পেয়ে সেই ৩০০ একর জমিতে অরণ্য স্বাভাবিকভাবেই দ্রুত বেড়ে উঠল। গাছের ফাঁকে ফাঁকে এত দ্রুত গজিয়ে ওঠা ঘাসের টানে বাইসন ও হরিণ এসে ভিড় জমালো সেখানে। এদিকে হরিণ আর বাইসনের লোভে তাদের পিছন পিছন এলো বাঘ, চিতাবাঘ ও এদের চেয়েও হিংস্র বন্য কুকুরের দল। তারপর ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটতে লাগলো। ব্রিটিশ কালেক্টর ভদ্রলোক মারা গেলেন। একজন অ্যাংলো ইন্ডিয়ান জংলি দুর্গ সমেত গোটা বাড়িটি কিনে নিলেন। কিন্তু সেই ভদ্রলোকের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আগের মালিকের মতো উন্নত মানের অবস্থা বজায় রেখে তার পক্ষে সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা সম্ভব হলো না। ফলে আবার সেই ল্যান্টেনা গাছের দল মাথা তুলল। এর ফলে বাইসন আর হরিণের সংখ্যা দিনে দিনে কমে আসতে লাগলো, কিন্তু মাংসাশী হিংস্র পশুর দল আগের মতোই রয়ে গেল। তবে হরিণ আর বাইসনের সংখ্যা কমে যেতে তাদের খাবারে পড়ল টান। এদিকে অল্প কিছুদিন পরেই সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকও মারা গেলেন, কিন্তু তার কোনো আত্মীয় স্বজন সম্পত্তিটি দাবি করলেন না। ফলে জংলি দুর্গ পরিত্যক্ত অবস্থায় ভাঙতে শুরু করলো। গ্রামের লোকেরা বাড়িটির গ্রানাইট পাথরগুলো খুলে খুলে নিয়ে গেলেন। এদিকে একসময় বাইসন ও হরিণ জঙ্গল থেকে একরকম শেষ হয়ে গেল। যেসব চিতাবাঘ, বাঘ ও বুনো কুকুর হরিণের মাংসের লোভে এসে জুটেছিল তারাও হারিয়ে গেল। শুধু রইল বিভিন্ন জাতের বুনো মুরগি, কেননা এদের নিরাপদ আশ্রয় হিসেবে ওই ল্যান্টেনা ঝোপটা বেশ ভালোই ছিল। গোটা এলাকাটাই মনে হতে লাগলো প্রাণী বিবর্জিত। মাঝে মধ্যে দু একটা বাঘ কিংবা চিতাবাঘ ক্ষুধা নিবৃত্তির আশায় শিকার করতে এই বনে ইতস্তত ঘুরে যেত, কিন্তু তাদের ক্ষুধা মিটত না। আয়ুর নামে একটা গ্রাম আছে, এখান থেকে ৪ মাইল দূরে। সেই গ্রামে গুরাপ্পা নামে এক ২৫ বছরের যুবক ছিল। গুরাপ্পা তার জাতের নিয়ম ও নিজের অবস্থার তুলনায় একটু বেশি বয়সেই বিয়ে করেছিল। তাদের সমাজে ছেলেদের বেশিরভাগেরই ১৭ বা ১৮ বছরের মধ্যেই বিয়ে হয়ে যায়, কিন্তু গুরাপ্পাদের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। একজন ভবঘুরে, তার উপর আর্থিক অবস্থা ভালো নয়, এমন লোকের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিতে রাজি নয়। তাই শত চেষ্টা করে গুরাপ্পার বাবা
অল্প বয়সে তার বিয়ে দিতে পারেনি। যাই হোক, শেষ পর্যন্ত একটি মেয়ে গুড়াপ্পার কপালে জুটেছে। মেয়েটা কানে একটু কম শোনে এবং খুব ছোটবেলা থেকেই খুঁড়িয়ে চলে। মনে হয় এসব খুঁত থাকার জন্যই মেয়ের বাবা মা গুড়াপ্পার মতো লোকের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছিলেন। বিয়ের আগেই গুড়াপ্পা একটি বাড়ি তৈরি করবে বলেই ঠিক করল, কিন্তু তার কোনো টাকা পয়সা ছিল না। তবে তার ভাগ্য ভালো বলতে হবে, কেননা তখন পর্যন্ত সেই জংলি দুর্গে কিছু দামি পাথর পড়েছিল। অবশ্য বড় ও মূল্যবান পাথরগুলো আগেই চুরি হয়ে গিয়েছিল। গুড়াপ্পা সেই পাথরগুলো চুরি করে আনার জন্য চাঁদনি রাতের অপেক্ষা না করেই গ্রামের মোড়লের কাছে গরুর গাড়িটা ধার চাইল। শর্ত একটাই, পরিবর্তে ফসল কাটার সময়ে গুড়াপ্পা বিনা পয়সায় কয়েকদিন খেটে যাবে। কেউ যখন কোনো অপকর্ম করবে বলে ঠিক করে, তখন তার পক্ষে কোনো সঙ্গী না রাখাই শ্রেয়। গুড়াপ্পা তাই দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে একাই যাত্রা করল। মনে করেছিল যত তাড়াতাড়ি সে রওনা হবে তত বেলা থাকতে থাকতে সে ফিরে আসতে পারবে। সঙ্গে করে সে একটি শাবল নিয়েছিল। সেটা দিয়ে সে একটা একটা করে পাথর খসিয়ে গরুর গাড়িতে তুলতে লাগলো। এতে অবশ্য তার পরিশ্রমও হচ্ছিল এবং সময়ও লাগছিল যথেষ্ট, ফলে বারবার তাকে বিশ্রাম করতে হচ্ছিল। এদিকে বেলা শেষ হয়ে গিয়েছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে খানিক আগেই। নাইটজার পাখির ডাক শোনা যাচ্ছে। গুড়াপ্পা স্থির করল আজই সে গাড়ি ভর্তি পাথর নিয়ে বাড়ি ফিরে যাবে। কাল আবার অন্য কারোর গাড়ি ধার করে এনে আরও কিছু পাথর নিয়ে যাবে। তাই সে আর দেরি না করে ভাঙা বাঁশের ডান্ডা দিয়ে রোগা হাড় বের করা বলদগুলোকে পিটতে লাগলো। বলদগুলো তখন চলবার ইচ্ছে একদমই নেই, কিন্তু মারের ভয়ে তারা গাড়ি টেনে চলতে শুরু করলো। গুড়াপ্পা পিছন পিছন চলতে লাগলো। তখনও পর্যন্ত কোনো বিপজ্জনক শব্দ সে শোনেনি। তবে যে বাঘটা গুড়ি মেরে পথে গুড়াপ্পাকে লক্ষ্য করছিল, সেই বাঘটার উপবাসে দিন কাটাবার মতো যদিও ছিল না, তবে সে দারুণ ক্ষুধার্ত ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্ভবত বাঘটা অসুস্থ বা আহত ছিল, তাই স্বাভাবিক শিকার সংগ্রহে সে অপারগ হয়ে পড়েছিল। তবে সে পাকা মানুষ খেকো ছিল না, কারণ বহুদিন ধরে এই জঙ্গলে বাঘের হাতে কোনো মানুষ মারা পড়েনি। বলদগুলো গাড়ি টানতে টানতে একটা বাবুল গাছের পাশ দিয়ে চলে গেল। গাছটার নিচের দিকের অংশটা ল্যান্টানার ঝোপে রীতিমতো ঢাকা। বাঘটা ওই ঝোপের মধ্যেই লুকিয়েছিল, কারণ সেখান থেকেই সে গুড়াপ্পার উপর ঝাঁপিয়ে পড়েছিল। ঘটনা ঘটার 24 ঘন্টা পর বন বিভাগের একজন রেঞ্জ অফিসার ও কয়েকজন পাহারাদার সহ ঘটনাস্থলে গিয়ে পৌঁছালাম। সঙ্গে আমাদের পুলিশের একজন সাব ইন্সপেক্টর ও একজন কনস্টেবলও ছিল। সেখানে গিয়ে দেখি ল্যান্টানার ঝোপটা কাঁত হয়ে রয়েছে। বোঝা গেল বাঘটা ওই ঝোপটাতেই বসে থেকে গুড়াপ্পার জন্য অপেক্ষা করছিল। প্রথমে গুড়াপ্পা বুঝতেই পারেনি কি ঘটতে চলেছে। কয়েক মুহূর্ত পরেই সে বুঝতে পারে যে বাঘ তাকে টেনে নিয়ে চলেছে। তখন সে অবশ্যই হুড়োহুড়ি ও চেঁচামেচি করেছিল, আর চেঁচামেচি শুনেই পাথর বোঝাই গাড়িটা নিয়ে বলদ দুটো ছুট লাগিয়েছিল। অনেকটা দূরে রাস্তায় একটা বাঁক ছিল, সেখানটা পার হওয়ার সময়ই গাড়িটা বলদগুলোকে নিয়ে খাদে উল্টে যায়। তবে খাদে পড়ে গাড়িটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও বলদ দুটোর কিন্তু কিছুই হয়নি। তারা হাঁটতে হাঁটতে আয়ুর গ্রামের দিকে ফিরে গেল। গ্রামের মোড়ল বলদ দুটোকে খালি ফিরতে দেখে ভয় পেয়ে গেলেন। ভাবলেন যে হাতিতে আক্রমণ করে সম্ভবত গাড়িটা ভেঙে গুড়িয়ে দিয়েছে, আর এর ফলে গুড়াপ্পার কপালে কি জুটেছে তা তিনি অনুমান করে নিলেন। গ্রামের মোড়ল তখন বেশ কিছু লোক নিয়ে বন বিভাগের রেঞ্জ অফিসারের কাছে গেলেন এবং সবিস্তারে সব ঘটনা জানিয়ে সাহায্যের প্রার্থনা জানালেন। রেঞ্জ অফিসার সঙ্গে সঙ্গেই অনুসন্ধানী দল বের করবার অনুমতি দিলেন। কিন্তু গ্রামের লোকদের মধ্যে এ ব্যাপারে তেমন উৎসাহ পাওয়া গেল না। কেউই জঙ্গলে যেতে রাজি নন। শেষ পর্যন্ত বহু পীড়াপিড়িতে 5-7 জন লোক অনুসন্ধানের কাজে বেরুতে রাজি হলেন। তবে ততক্ষণে চারিদিক ঘন অন্ধকারে ছেয়ে গিয়েছে। এমন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অনুসন্ধান চালানো রীতিমতো সাংঘাতিক ব্যাপার। তাই ঠিক হলো আজ রাতে অনুসন্ধান কাজ বন্ধ। পরের দিন সকালে অনুসন্ধানী দলটি জঙ্গল অভিমুখে রওনা হলো।
খাদের মধ্যে ভাঙা গাড়িটার টুকরো খুঁজে পেতে তাদের বিশেষ বেগ পেতে হলো না ঠিকই, কিন্তু গুড়াপ্পার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। নরম বালির ওপর গাড়ির চাকার ও বলদগুলোর পায়ের ছাপ যে পড়েছিল তা থেকে বোঝা গেল যে বলদগুলো দৌড়তে দৌড়তে রাস্তার বাঁকটার কাছে গিয়েছিল এবং তাতেই গাড়িটা উল্টে গিয়ে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু তারা কি জন্য এমন বেপরোয়া দৌড় দিয়েছিল? গ্রামবাসীরা এটাকে হাতির দুষ্কর্ম ভেবে পিছিয়ে আসতে চাইল, কিন্তু একটু পরেই আসল কারণটা তারা বুঝতে পারল। রাস্তায় তারা রক্তের দাগ, বাঘের পায়ের ছাপ আর শিকারের দেহটিকে হেঁচড়ে নিয়ে যাবার চিহ্ন দেখতে পেল। তখন তারা ভীষণ ভীত হয়ে পড়ল। মানুষ খেকো বাঘ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে আবির্ভাব ঘটিয়ে অতি দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আর দেরি না করে দলটা গ্রামে ফিরে গেল। গুড়াপ্পা যখন মারা গেছে তখন আর খোঁজ করে কী লাভ? আমি হঠাৎ সেদিন শিবানী পল্লীতে তাঁবু ফেলেছিলাম। জায়গাটা আয়ুরের 5 মাইল পশ্চিমে অবস্থিত, ব্যাঙ্গালোর থেকে মাত্র 50 মাইল দূরে বলে, এবং জায়গাটা আমার ভীষণ ভালো লাগে বলে আমি মাঝে মধ্যেই আসি। শিবানী পল্লীতে বন বিভাগের যে রক্ষী ছিল সে তার ঊর্ধ্বতম অফিসার, রেঞ্জ অফিসারের সঙ্গে দেখা করতে আয়ুরে গিয়েছিল। দুপুরে সে ফিরে এসে হতভাগ্য গুড়াপ্পার কপালে কি ঘটেছে তা জানালো। একটা টর্চ ও সোয়েটারটা নিয়ে বেরিয়ে পড়লাম। সঙ্গে নিলাম কিছু বিস্কুট ও 1 ফ্লাস্ক চা। রেঞ্জ অফিসার এর মধ্যেই 1/2 মাইল দূরের ছোট্ট শহর ডেঙ্কা নিকোটায় অবস্থিত বন বিভাগের প্রধান কার্যালয়ে সংবাদ পাঠিয়েছিলেন। ফলে আমি গিয়ে উপস্থিত হওয়ার একটু পরেই পুলিশের সাব ইন্সপেক্টর পিছনের সিটে একজন কনস্টেবলকে বসিয়ে নিয়ে মোটর সাইকেলে সেখানে এসে হাজির হলেন। চোরাই পাথর ভর্তি গরুর গাড়িটার পিছনে হতভাগ্য গুড়াপ্পা হেঁটে যাওয়ার সময়ে প্রায় 24 ঘন্টা আগে বাঘটা বাবুল গাছের নিচের দিকের যে ল্যান্টেনা ঝোপ থেকে তার উপর লাফিয়ে পড়েছিল, সেই ঝোপটার কাছে আমি আসবার সময় এভাবেই 2জন পুলিশ অফিসার, রেঞ্জ অফিসারটি ও একদল পাহারাদার আমার সাথী হলো। ঘটনাটার প্রথম দিকটা আমি আগেই বলেছি। ওই 2জন অফিসার ও তাদের সহকারীদের সঙ্গে এখানে আসবার আগে আমার যে ছাড়া ছাড়া কথা হয়েছিল তা থেকে আমি ঘটনাটা বুঝতে পেরেছিলাম। পুলিশের সাব ইন্সপেক্টর ভদ্রলোক ছিলেন ব্রাহ্মণ এবং স্পষ্টবাদী। অনেক দিন আগে মৃত ওই ব্রিটিশ কালেক্টর, যিনি বেট্টা মোগলম এস্টেট ও জঙ্গলি দুর্গের মালিক ছিলেন, এবং এখনকার এই পাত্র গুড়াপ্পার কোনো ঘর বাড়ি ছিল না, যে একটা বাড়ি তৈরি করবার আপ্রাণ চেষ্টা করছিল। তাদের 2জনের ভাগ্যের মধ্যে যে জটিল যোগসূত্র বর্তমান ছিল, একাধিকবার তিনি সেই কথা বলতে লাগলেন। তিনি কোন সূত্রে এই সিদ্ধান্তে পৌঁছলেন তা ধরতে না পেরে আমি ঠাট্টা করে বললাম যে মোটের উপর অবস্থা যা দাঁড়িয়েছে, ভাগ্যদেবতা তা উৎফুল্ল নেননি, এবং যারা মৃত ব্যক্তির সম্পত্তি নেবার ধান্দা করছে তাদের কাউকে তিনি শাস্তি দেওয়ায় স্থির করেছেন। এরকম ভাবার যুক্তি থাকতে পারে। কথাটা আমি তামাশার ভঙ্গিতেই বলেছিলাম, কিন্তু যেভাবে কথাটা নেওয়া হলো তাতে আমি অবাক হয়ে গেলাম। সংস্কারাচ্ছন্ন ব্রাহ্মণটি ও ভীতু রেঞ্জ অফিসার আমার কথা ঠিক বলে গণ্য করলেন। গুড়াপ্পার মৃতদেহের অবশিষ্টাংশ খুঁজে বার করবার ইচ্ছে কারোরই দেখা গেল না। আমি আগেই বিবৃত করেছি, শিকারের উপর আক্রমণ করার আগে বাঘটা ল্যান্টেনা ঝোপের যে জায়গাটায় শুয়েছিল তা আমি লক্ষ্য করেছিলাম। রাত্রিতে বালি, ঘাস আর পাতার উপর দিয়ে শিকারকে হেঁচড়ে টানতে টানতে নিয়ে যাবার চিহ্ন বেশিরভাগ দেখা না গেলেও কিছু কিছু আবছাভাবে দেখা যাচ্ছিল। যাই হোক, আমরা ওই দাগ দেখে শতখানেক গজ এগোতে সমর্থ হলাম। তারপরই আমরা দিশেহারা হয়ে পড়লাম। এই জায়গাটায় একটা উড়োজাহাজ গাছ ছিল। এই গাছগুলো অদ্ভুত কায়দায় এবং আশ্চর্যজনক উপায়ে বীজ ছড়িয়ে দেয় বলে স্থানীয় তামিল অধিবাসীদের মধ্যে গাছটার ওই নাম প্রচলিত। 2 3 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট পাতার মতো ফলক, এর মাঝখানে একটা করে বীজ থাকে। ওই ফলকগুলো ঠিক যেন উড়োজাহাজের জোড়া প্রোপেলারের ছোট্ট সংস্করণ।